হ্যালো এভরিওয়ান। সো নাও 5 দিনের টানা হাঁটার পর এই মুহূর্তে আছি আমি বালি পাস পিকে, অল্টিটিউড 16,240 ফিট। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সাকরি ভিলেজ। এখন আমি সাকরি ভিলেজে আছি। তো আজকে বালিপাস ডে, মানে বালিপাস ট্রেক ডে 1 আমরা শুরু করছি সাকরি ভিলেজ থেকে। তো আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে বালিপাস আমরা করব, কিন্তু আইটিনারি একটু চেঞ্জ হয়েছে আমাদের। বালিপাস আর হারকিদুন আমরা একসঙ্গেই করছি। আগে এখান দিয়ে গাড়ি করে ফার্স্টে তালুকা যেতে হতো, বাট আমরা গাড়ি করে আরও একটু এগিয়ে যাবো, যাতে এই 8 দিনের মধ্যে আমরা সম্পূর্ণটা কভার করতে পারি। এখন অবধি যে আপডেট আছে, রিসেন্টলি উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটেছে, সহস্রতাল ট্রেকে গিয়ে যেসব ট্রেকাররা মারা গেছে, সে কারণে উত্তরাখণ্ড গভর্নমেন্ট হাই অল্টিটিউড ট্রেকে একদম রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। সেই কারণে আপাতত আমার কাছে যে আপডেটটা আছে, আমরা আপাতত বালিপাস পিক সাবমিট করতে পারবো, বাট ওই পার্ট থেকে নেবে, মানে দুদিনে যে নামাটা ছিল যমুনোত্রী হয়ে, সেটা আমরা করতে পারবো না। আপাতত এই আপডেটটাই আছে। তো আমরা যেই রাস্তা দিয়ে যাবো এবং সেই রাস্তা দিয়ে আমাদের ফিরতে হবে, যেটা ন্যাচারালি হয় না বালিপাস ট্রেকে। তো আজকে মোটামুটি আমরা এখান থেকে গাড়ি করে যাব। গাড়ি করে যাওয়ার পর আমাদের আজকে খুব একটা বেশি অল্টিটিউড গেইন করতে হবে না, প্রায় 7 থেকে 8 কিলোমিটার মতো হাঁটতে হবে। এই হচ্ছে আপাতত আপডেট। এবং সাকরি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে পুরো সাকরি ভিলেজটা। এটা এতটাই সুন্দর একটা গ্রাম যে তোমরা যদি এখানে উইন্টারে আসো, কারণ এখান থেকে প্রচুর ট্রেক স্টার্ট হয়, লাইক রুপিন পাস, বালি পাস, কেদারকণ্ঠ, হারকিদুন, প্রচুর প্রায় 8 থেকে 10টা ট্রেক স্টার্ট হয় খালি এই সাকরি ভিলেজ থেকে। এবং উইন্টারের সময় এইটা পুরো স্নো কভার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। বাইরে যেসব গাড়িগুলো আছে দাঁড়িয়ে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই গাড়ি করে আমরা এখন যাব। আর এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, কারণ পুরোটাই বাম্পি একটা রোড এবং গাড়ির ছাদের ওপরে বসে আমরা যাব। তো পুরো জার্নিটা খুব 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 অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। পুরো জার্নিটা দেখো, খুব ভালো লাগে। তোমাদের জন্য আমি দুটো কাজ করবো। ফার্স্ট অফ অল আমি ডে ওয়াইজ একটা ব্লগ করবো, মানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এইভাবে একটা ডে ওয়াইজ ব্লগ করবো। অ্যান্ড ফাইনাল যে ব্লগটা থাকবে, সেখানে তোমরা ডে 1 থেকে শুরু করে একদম লাস্ট ডে অবধি পুরোটা তোমরা একটা ভিডিওতে পাবে। তো যার যার ডে ওয়াইজ দেখার, তারা ডে ওয়াইজ দেখে নেবে। যার যদি একসঙ্গে কম্প্যাক্ট ভিডিও চাই, সেটা তোমরা দেখে নিতে পারবে। তো চলো টাটা, এখানে বেশি সময় নষ্ট করবো না, এখান থেকে চলে যাবো ডাইরেক্ট গাড়ির কাছে। তো জার্নি হয়ে গেছে শুরু, যেটা আমি ব্লগের স্টার্টিং এই বলছিলাম। জার্নি হয়ে গেছে শুরু। সবাই একদম ফুল জোশে, একদম গাড়ির ছাদে বসে বসে যাচ্ছি আমরা। অ্যান্ড পিছনের গাড়িতে মাইকেল দ্বারা আছে, সেই লেভেলের এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমার সঙ্গে আছে আমার গাইড वीरेंद्र जी। हेलो वीरेंद्र जी। ये केदारकंठ का रूट है। अच्छा, ये वाला। क्या ये? আচ্ছা, আমার পিছনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কেদারকণ্ঠের রুট। অ্যান্ড হ্যালো, অ্যান্ড বা পিছনে যারা যাচ্ছে তারা কেদারকণ্ঠতেই যাচ্ছে সম্ভবত। গাড়ির ছাদে আছি এখন আমরা। অ্যান্ড রাস্তা रूफटॉप মানে ভিডিও করতে কাকাই। বাবা, চুমু এক্সপিরিয়েন্স তো। চুমু ও, অ্যান্ড জাস্ট ভ্যালিটা দেখো ভাই সাব। অনেক দিনের শখ ছিল যে গাড়ির ছাদে বসে একদিন পাহাড় দেখতে দেখতে যাব, কিন্তু সেই ইচ্ছেটা যে এইভাবে পূরণ হবে ভাবিনি কখনো। এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল, যেটা আমরা এর আগে কেউ অভিজ্ঞতা করিনি। এটা মরার আগের দিন অবধিও মনে থাকবে আমাদের। রাস্তাটা কোথায়? ও, আমি ওটাই খুঁজছি বাপ্পাদা, রাস্তা কই? ও মাই গড, বাপ্পাদা পিছনটা তুলে রাখো। অনেকদিন আগে মারা গেছিল, নতুন করে মারা গেল। আজকে আত্মাটা মারা গেল, আজকে বাৎসরিক চিকিৎসা। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম গঙ্গার ভিলেজে। গঙ্গার ভিলেজ থেকে শুরু করবো আমরা আমাদের ট্রেক। ও, ওয়াটার জার্নি। এই যে অফ রোডের ওপর দিয়ে গাড়ির ওপরে বসে এলাম, এটা জাস্ট একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। ডে 1 থেকেই এতটা অ্যাডভেঞ্চার এই ট্রেকে। তো পুরো ট্রেকটা কি হতে চলেছে। গঙ্গার ভিলেজ এবং আমাদের ট্রেকের স্টার্টিং পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,667 ফিট ওপরে অবস্থিত। এখান থেকে আজকে আমাদের কভার করতে হবে 9 কিলোমিটার ডিস্টেন্স। পৌঁছতে হবে কালকাটিয়া ধার, যেটার অল্টিটিউড হলো 10,032 ফিট। 10 জনের গ্রুপ নিয়ে আমরা আমাদের ট্রেকিং শুরু করে ফেলেছিলাম গঙ্গার ভিলেজ থেকে। গন্তব্য কালকাটিয়া ধার। তো তোমাদের আমি একটু আইটেনারিটা ব্রিফ করে দিই, কারণ আমাদের আইটেনারিটা একটু ডিফারেন্ট, কারণ আমরা 7 দিনে হারকিদুন প্লাস বালিপাস দুটোই কভার করেছিলাম, এবং এই সম্পূর্ণ আইটেনারিটা বানিয়েছিল অবন্তিদি নিজে। তো ডে 1 আমরা কভার করছি গঙ্গার ভিলেজ থেকে কালকাটিয়া ধার। ডে 2তে আমরা কালকাটিয়া ধার থেকে যাব হারকিদুন এবং ব্যাক করব বসলোতে।
ডে 3-তে বসলো থেকে আমরা রেইন বাসেরা হয়ে যাব রুইনসারা তাল। ডে 4-এ রুইনসারা তাল থেকে আমরা যাব ওডারি। ডে 5-এ আমরা ওডারি থেকে বালিপাস বেস ক্যাম্প হয়ে বালিপাস সামিট করব এবং ব্যাক করব আবার ওডারিতে। এবং ডে 6-এ ওডারি থেকে আমরা একটা লম্বা রাস্তা কভার করব ওডারি টু দেবসু বুগিয়াল এবং ডে 7-এ আমরা দেবসু বুগিয়াল থেকে পৌঁছবো সাকরি। পুরো সুন্দর ব্যাপার স্যাপার একদম স্টার্টিং থেকেই। জেনারেলি যেটা হয় বালিপাস এবং হারকিদুম দুটো সম্পূর্ণ আলাদা ট্রেক এবং আলাদা আলাদাভাবে হয়। খুব কম লোকই আছে যারা দুটো ট্রেক একসঙ্গে করে এবং আমরা সেটাই করেছিলাম। এই যে যার কথা বলছিলাম ইনিই হলেন তিনি আমাদের গ্রুপের মাদার টেরিজা। মানে ইনিই দায়িত্ব নিয়ে পুরো আইটিনারিটা বানিয়েছেন এবং প্রত্যেকবারে শুধু ইনি নন, ইনি এবং উজ্জ্বলদা দুজনেই দায়িত্ব নিয়ে পুরো আইটিনারিটা বানান, যার ফলে আমরা দুটো ট্রেক একসঙ্গে করতে পারছি। রীতিমতো গাইডের সঙ্গে ঝগড়া করে করেছে আইটিনারিটা। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি সামনে একটা ব্রিজের কাছে। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এইটা হলো বালিপাস যাওয়ার রাস্তা এবং বাঁদিকে যে রাস্তাটা আছে সেটা হলো হারকিদুন যাওয়ার রাস্তা। ও জাস্ট ভিউটা দেখো ভাই সাব, ওফ আলাদাই আলাদাই। ওই রাস্তা দিয়ে প্রায় 4 কিলোমিটার ট্রেক করার পর ওই ব্রিজ দিয়ে এই রাস্তা বরাবর আমরা এলাম। অ্যান্ড এত সুন্দর একটা জায়গায় আমরা আমাদের লাঞ্চ ব্রেকটা নিচ্ছি। এই যে দেখো, যেমনটা আমি বলছিলাম, দুটোর মধ্যে যদি কেউ আমাকে একটাকে বেছে নিতে বলে, একদিকে যদি থাকে কোনো 5 স্টার হোটেলের লাঞ্চ বা ডিনার, আর উল্টো দিকে যদি থাকে এরকম কোনো ভ্যালিতে বসে রুটি তরকারি খাওয়া, আমি সবসময় রুটি তরকারিটাকেই বেছে নেবো। এই ওপর দিয়ে ঝর্ণার জল বয়ে আসছে এবং এইটাকেই এখানকার লোকেরা ইউজ করে আটা পেশে। সেটা আমারও জানা ছিল না কীভাবে, তাই দেখতে এলাম। এই দেখো, এই যে ছোটো ছোটো ঘরগুলো করা আছে, যেমন ওটা একটা এটা একটা, এর ভেতরে ওই দেখো। নমস্তে ভাই সাহেব। কোনো ইলেকট্রিসিটি খরচা নয়, একদম পুরো জলের ওপর ভিত্তি করে এখানে আটা পেশা হচ্ছে। ये रोटी तो बहुत टेस्टी बनता होगा। हाँ, কালকাটিয়া ধার পৌঁছানোর আগে আমাদের সামনে এসেছিলো এরকম একটা জায়গা, যেখানে একটু বিশ্রাম না নিলে হয়তো পাপই হতো। কারণ এরকম একটা পরিবেশ, সামনে ক্ষেত, হাওয়া বয়ে চলেছে, মানে শুধু আমি না, আমাদের বাকি 9 জনও এখানে জাস্ট কিছুক্ষণের জন্য ঘুমিয়েই নিয়েছিল। এত সুন্দর একটা জায়গায় আছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের। মানে ডে 1 এতটা ইন্টারেস্টিং হবে আমি ভাবিনি, কারণ গোচালা দেখেছিলে ডে 1 কতটা বোরিং, বাট এই ট্রেকটা ভাই আলাদাই। ও বিউটি বিউটি। সো ফাইনালি অনেক স্ট্রাগল করার পর আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প সাইটে। এই হলো আমাদের ক্যাম্প সাইট, এটা আমার ক্যাম্প। বাপ্পাদা নিজের ক্যাম্পটা সেট করছে। তো এই ছিল আজকের গোটা ডের ভিডিও, ডে 1-এর। তো টোটাল আমরা কত কিলোমিটার কভার করলাম বাপ্পাদা? অ্যারাউন্ড 9-9.5 কিলোমিটার। শুরুর দিকটা বেশ মজা ছিল, বাট লাস্টের এন্ডে এখানে আসার পর পিছনের ভিউ দেখে পুরো চুমু। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। আবার দেখা হবে কালকে ডে 2। দেখা যাক কালকের রাস্তাঘাট কীরকম হয়। চলো টাটা, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, বালিপাস ট্রেক ডে 2। তো উজ্জ্বলদা আজকে গাইড করবে যে আমরা কত দূর যাবো, কীরকম কী অল্টিটিউড হতে পারে, কত কিলোমিটার হাঁটবো। উজ্জ্বলদা বলো। আজকে আমরা এখন আছি কালকাটিয়া ধার। এরপর আমরা যাব হারকিদুনের দিকে। হারকিদুন দেখে আমরা চলে যাব, থাকবো আমরা আজকে বসলোতে। টোটাল ডিস্টেন্স আজকে কভার করবো 11 থেকে 12 কিলোমিটার মতো, অল্টিটিউড অলমোস্ট 10,000 ফিট। দেখা যাক এবার কী হয়। রাস্তায় চড়াই খালি একটুকুনি আছে, বাকিটা উত্তরেই তো। এই জায়গাটুকু মানে এই কালকাটিয়া ধার থেকে হারকিদুন যাওয়ার পথে সামনে এই পাহাড়ে প্রায় ওই চড়াই মতো আছে, ভালোই চড়াই আছে। তারপর আবার চড়াই উতরে দিয়ে আমরা শুরু করবো। শুরুটা একটুখানি হেক্টিক হবে, কষ্টকর হবে, তারপর আবার মোটামুটি ইজি। দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। তো ডে 2 শুরু করে ফেলেছি। শুরুতেই আজকে বড্ড বেশি চড়াই আছে, যদি আজকে একটাই বড় চড়ে, বাকি সব চড়াই উতরাই মিলিয়ে মিশিয়ে আছে। যথেষ্ট হাই অল্টিটিউডে আছে এবং তোমরা দেখতে পাচ্ছ ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি। পাশ দিয়ে সুপির নদী বয়ে গেছে অ্যান্ড এই বরাবর রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। জানি না সামনে কি অপেক্ষা করছে, চলো দেখা যাক। অমিত দিদি, এই সামনে যে পিকটা দেখা যাচ্ছে এটা কি পিক? এই যে
দেখা যাচ্ছে ইউ এর মতো, হ্যাঁ এটা হচ্ছে হাটা পাহাড়। আচ্ছা আর এইখানে চারটে সিং মতো দেখা যাচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে চার সিং। আচ্ছা এই যে এদিকে ব্ল্যাক এইটা এপাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চার সিং, এটা এটা হাটা পাহাড়। এই হাটা পাহাড়টা যখন আমরা হারকিদুন যাব একদম সামনে দেখতে পাবো বাহ এই হাটা পাহাড়টা। হ্যাঁ মানে একদম নদীর ওই পাশে হাটা পাহাড়, ঠিক আছে। আর কি সুন্দর ক্যাম্প। ওখান থেকে কি কোনো রকম ভাবে স্বর্গরোহিণী দেখা সম্ভব? হ্যাঁ সর্বরণী দেখতে পাবো। সর্বরণী সবচেয়ে ভালো দেখতে পাবো হচ্ছে রুইনসারা থেকে। আচ্ছা কপাল ভালো থাকলে খুব ভালো সানরাইজও দেখতে পাবো। মাঝখানে বেশ ভালোই চড়াই উতরাই আছে। এখান থেকে আর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হারকিদুন ভ্যালি, এই সাইডটা হবে। আর এত সুন্দর একটা জায়গায় জায়গাটা, একটা কাঠের ব্রিজ করা আছে এবং পাশ দিয়ে ওয়াটারফল বয়ে যাচ্ছে। এই জলটাই কিন্তু হারকিদুন ভ্যালি ওখান থেকেই আসছে। তো কষ্ট হলো, ওই যেটা বারবার বলছি, সব কষ্টের রিলিফ এগুলো দেখেই হয়ে যাচ্ছে। লিটারালি আউট অফ ওয়ার্ডস, আমার কাছে উপযুক্ত শব্দ নেই এই প্রকৃতির বর্ণনা দেওয়ার মতো। এতটাই সুন্দর যেটা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে জাস্টিফাই করা খুব কঠিন। মহাদেবের উপত্যকা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যেটা সত্যি শব্দের মধ্যে দিয়ে বর্ণনা করা খুব কঠিন। প্রকৃতির কাছে গেলে বোঝা যায় যে প্রকৃতি ঠিক কতটা সুন্দর। সো ডে 2 বালিপাস ট্রেক, ফাইনালি পৌঁছে গেছি হারকিদুন ভ্যালিতে। আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো হারকিদুন ভ্যালি। ও এই ভিউ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বোথ সাইড দেখো তোমরা, আলাদাই আলাদাই আলাদাই। আমি জাস্ট স্পিচলেস এই জায়গাটা এসে, এতটাই সুন্দর। ও সত্যি প্রকৃতির কাছে এলে বোঝা যায় যে প্রকৃতি ঠিক কতটা সুন্দর। একদিকে হাটা পাস, অন্যদিকে স্বর্গারোহিণী, মাঝখান দিয়ে বয়ে গেছে নদী এবং এরকম একটা মনোরম ওয়েদার, সব মিলিয়ে একটা আলাদাই কম্বিনেশন ক্রিয়েট হয়েছিল সেদিন। কি চমৎকার ভিউ। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই স্বর্গারোহিণী, একটু মেঘে ঢেকে গেছে। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ উন্মুক্ত ভ্যালি, এটাই হারকিদুন। অ্যান্ড ওই যে ওইটা স্বর্গরোহিণী, কি অমায়িক ভিউ। হারকিদুন, যার আরেক নাম ভ্যালি অফ গড বা মহাদেবের উপত্যকাও বলা যেতে পারে। নামকরণের এরকম কারণ তোমরা যদি এখানে বসে একটু মেডিটেট করো, তোমরা ফিল করতে পারবে মহাদেবের ডমরুর আওয়াজ। আর পুরাণ মতে বলা হয় পাণ্ডবরা এই পথ ধরেই স্বর্গের পথে গমন করেছিল। তো ফাইনালি অনেকটা হাঁটাচলা করার পর ফাইনালি পৌঁছে গেছি আমি হারকিদুনে। দেখতে পাচ্ছ বাবার শিবলিঙ্গ আছে এখানে, এবং যদি তোমাদের আশপাশটা আমি দেখাই, এই হলো হারকিদুন ভ্যালি। ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর এটা, এতটাই সুন্দর। এবং ওই যে তুমি দেখতে পাচ্ছ ওটা স্বর্গরোহিণী। আমি এখন অবধি যে কটা ট্রেক করেছি বা যেই সব জায়গায় আমি ঘুরতে গেছি, হারকিদুন ভ্যালিতে বসে নদীর পাশে এই জায়গায় লাঞ্চ করার এই মুহূর্তটা একদিকে এবং বাকিগুলো আরেকদিকে, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি সবাইকে রেকমেন্ড করবো এই জিনিসটা, যে তোমরা যারা যাবে হারকিদুন করতে, এখানে বসে অন্তত কিছুটা সময় কাটিও, যেটা তোমার লাইফের বেস্ট সময়গুলোর মধ্যে একটা হবে। বালিপাস ট্রেক ডে 2 জাস্ট কমপ্লিট করলাম আমরা। দেখতে পাচ্ছি অনেক ক্যাম্পসাইট, মানে ডে 1-এর থেকেও ডে 2 বেশি অ্যাডভেঞ্চারাস ছিল এবং সত্যি খুব সুন্দর ছিল। এবং বাকি দুজনও আছে, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল বলো? খুব একটা ডিফিকাল্ট ছিল না, কিন্তু বেশ অ্যাডভান্টেজ, মানে বিউটি আলাদা লেভেল। যে ভ্যালি দেখলাম হারকিদুন, তোমার ভালো, মানে অত দূর যাওয়া হলো ওয়ার্থওয়াইল, মানে অত কষ্ট করে দুই ক্যাব যাওয়া লাগিয়ে সানগ্লাস ট্যাপ করে ডে 1 অ্যান্ড ডে 2 দুটোই পারফেক্ট, মানে কিছু বলার নেই। এবার দেখতে হবে ডে 3 কীরকম। ক্যাম্প সাইট যদি দেখাতে পারো তাহলে এক্সেলেন্ট। ক্যাম্প সাইট এখন ইভেন রাত্রিবেলা বনফায়ারেরও প্ল্যান হচ্ছে, তো দেখা যাক কতদূর কী হয়। আর দিন বা দিন বেটার হচ্ছে। হ্যাঁ কালকে থেকে আজকে আরও বেটার। এবার দেখা যাক, কালকে তো উইং সারা তাল অব্দি যাবো,
তো সেটা ভিডিও তোমরা নেক্সট উইক পাবে। তো চলো টাটা টাটা। বালিপাস ট্রেক ডে 3। আজ আমরা কভার করছি বসলো থেকে রুইনসারা তাল অবধি। টোটাল ট্রেক ডিস্টেন্স 11 কিলোমিটারের মতো। দিনের বেশিরভাগটা কাটবে আমাদের জঙ্গলের ভেতরে, সঙ্গে থাকবে কিছু ছোট ছোট নদী যেগুলো আমাদের পার করে এগিয়ে যেতে হবে রুইনসারার দিকে। আপাতত বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে জার্নিটা আজকে, বিকজ চড়াই উতরাই পেরিয়ে হতে হচ্ছে, এবং বাকি মেম্বার্সরা পিছনে যাচ্ছে। আজকের যাত্রাপথে আমাদের প্রথম হল্ট ছিল রেইন বাসেরা। বসলো থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার মতো ডিস্টেন্স হলো রেইন বাসেরার, এবং সেটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। এই জঙ্গল কিন্তু প্রাণহীন নয়। আমি অনেক রকম জঙ্গলে হেঁটেছি, যেরকম কোকচুরাঙের জঙ্গল ছিল আমার কাছে প্রাণহীন জঙ্গল, কিন্তু এই জঙ্গল কিন্তু প্রাণহীন নয়। এখানের সবুজ, এখানের প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে হাঁটতে বেশ ভালো লাগছিল। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পর আমরা চলে এলাম এরকম একটা উন্মুক্ত জায়গায়। এখান থেকে রেনবাসিরা খুব কাছে। ডান দিকে সুপিন নদীকে রেখে বাদিক বরাবর আমাদের এগিয়ে যেতে হবে রেনবাসিরার দিকে। আফটার 4 কিলোমিটার ট্রেকিং আমরা চলে এসেছি রেইন বাসেরাতে। এই যে পিছনটা দেখছো, এটাই রেইন বাসেরা। এখান থেকে আরও 7 কিলোমিটার আমাদের ট্রেকিং করে যেতে হবে এই দিকের এই পথ ধরে। তো যেহেতু চড়াই একটু কম ছিল, উতরাই বেশি ছিল, সেই কারণে 4 কিলোমিটারটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 10:24, প্রায় 1.5-2 ঘন্টার মধ্যে আমরা 4 কিলোমিটার কভার করে নিয়েছি। এখনও 7 কিলোমিটার যেতে হবে, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নেওয়ার পর রেইন বাসেরাকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম রুইনসারার উদ্দেশ্যে। জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতে থাকলাম আমরা, এবং যেদিকে তোমরা তাকাবে সেদিকে সবুজ বিরাজমান। কখনো সুপিন নদীর একদম পাশ দিয়ে, কখনো আবার অনেকটা ওপর দিয়ে। এইভাবেই হেঁটে চললাম আমরা রুইনসারার উদ্দেশ্যে। একটু কেয়ারফুল না হয়ে চললে একদম পা ভাঙার জন্য আইডিয়াল জায়গা। অ্যান্ড এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো গ্লেশিয়ার। প্রায় 1.5 ঘন্টা ধরে আমি কন্টিনিউ হেঁটে যাচ্ছি। এখন কেউ নেই আর সঙ্গে, হাঁটছি থাকে একদম খাদের ধার বরাবর। আরও 20 মিনিট হাঁটার পর লাঞ্চ করার জন্য একটা আইডিয়াল জায়গা পেয়ে গেলাম। এই জায়গাটা বেশ খোলামেলা ছিল, আশপাশের ভিউটাও খুব সুন্দর লাগছিল, এবং শুধু আমরা না, লোকালরা আমরা সবাই একসাথে আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে বাঁদিকের খাদ বরাবর আমরা হেঁটে চললাম রুইনসারা তালের উদ্দেশ্যে। রুইনসারা যাওয়ার পথে তোমরা এরকম একটা রাস্তা পাবে যেখানটা পুরোটা ল্যান্ডস্লাইডে ধসে গেছে, অ্যান্ড এই হলো নিচের অবস্থা। আর ওখানে জাস্ট কতগুলো কাঠের গুঁড়ি দিয়ে একটা টেম্পোরারি রাস্তা বানানো আছে, যেটা যে কোনো মুহূর্তেই ধসে যেতে পারে। এই যে এটাই হলো সেই জায়গা, এবং এখান দিয়ে পড়লে সোজা নিচে। অ্যান্ড আফটার দ্যাট মাথা ঘুরে যাচ্ছে। এই যে তুলনামূলক ডে 1 এবং ডে 2 থেকে বড্ড বেশি চড়াই এবং উতরাই কভার করতে হচ্ছে আজকে আমাদের। আমাকে সকলেই জিজ্ঞেস করে কেন আমি সুযোগ পেলে পাহাড়ে পালাই। আমি পাহাড়ে পালাই কিছু উত্তর খোঁজার জন্য, যেটা আমাকে কোনো মানুষ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে সেটা হলো এই প্রকৃতি। আমি গিয়ে জিজ্ঞেস করি এবং অনুভব করি আমার বা আমাদের জীবনের প্রবলেমগুলো কত ছোট, যেগুলো আমরা অনেক বড়োভাবে দেখি। ভেবে দেখতে গেলে আমরা অনেক ভালো আছি। আমাদের কাছে থাকার জন্য একটা বাড়ি আছে, একটা চাকরি আছে, পরার জন্য জামা কাপড় আছে, যেটা এই পৃথিবীর অনেক কারোর কাছে নেই। তাই ভেবে দেখতে গেলে আমাদের প্রবলেমগুলো কোনো প্রবলেমই নয়। আমরা নিজেদের জীবনটাকে রাগ, অভিমান, ইগো, অহংকার দিয়ে ভরিয়ে রেখেছি, যেটা এই পাহাড়ের থেকে অনেক ছোট। আমরা ভুলে গেছি এটা একটা ওয়ান টাইম জার্নি, যেটা একবার শেষ মানে শেষ। বাঁচতে ভুলে গেছি আমরা। তাই আমি পাহাড়ে যাই বাঁচবার জন্য, নিজেকে নতুনভাবে চেনবার জন্য। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা 5:30 হবে। রুইনসারা যাওয়ার আগে এরকম 1-2 নদী আমাদের পেরোতে হবে। তখন গ্লেশিয়ার এতটাই গলে গেছিলো যে নদীর স্রোত বেড়ে গেছিলো অনেকটাই। একটু পা এদিক ওদিক হয়ে গেলে সব শেষ। পা যদি একটু এদিক ওদিক হয় এই জায়গাটায় সব শেষ। আর শুধু এটা না, এদিকে এখনো বাকিটা ক্রস করতে হবে। নদীর গর্জন শুনলে তোমরা আন্দাজ করতে পারবে ঠিক কতটা পরিমাণে স্রোত বয়ে চলেছিল এই জায়গাটায়। আর আমার স্টিকটা দেখো,
ঠিক কতটা ঢুকে যাচ্ছিল। এই ওয়াটারফলটা ক্রস করার পর সামনে একটা উন্মুক্ত বোল্ডার জোন, এইটা ক্রস করে তারপরে যেতে হবে রেইন সারাতালে। অনেক কষ্টের পর, অনেক চড়াই উতরাইয়ের পর জাস্ট এলাম আমাদের রেইন সারাতাল বেস ক্যাম্পে। অনেক কষ্ট, অনেক চড়াই উতরাই ক্রস করার পর ফাইনালি চলে এসেছি রেইন সারাতালে। আলটিমেট বিউটি বোঝো তোমরা, আলটিমেট বিউটি। শুরুতেই বলেছিলাম যে আজকে 11 কিলোমিটার ট্রেক, বাট আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয়নি এটা 11 কিলোমিটারের ট্রেক, কারণ এটা কম করে 13 থেকে 14 কিলোমিটারের ট্রেক ছিল। অ্যান্ড রাস্তা ডে 1 ডে 2 এর তুলনায় যথেষ্ট কঠিন, টাফ ছিল। বাট ট্রুলি স্পিকিং কষ্ট ছিল, বাট আস্তে আস্তে যে সিনিক বিউটিটা আমরা দেখেছি, ফিল করেছি, এটা শব্দের মাধ্যমে প্রকাশ করা খুব কঠিন। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ডেতে। গুড মর্নিং এভরিওয়ান, বালি পাস ট্রেক ডে 4। তো চল না, আজকে কি প্ল্যান আমাদের? আচ্ছা, আজকে আমরা এখন বর্তমানে রয়েছি রুইন সারা ক্যাম্পে। তো আজকে ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা রয়েছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো আজকে আমরা পৌঁছে যাব ওডারি, আপার ওডারি। অ্যাকচুয়ালি যাবো আমরা আপার ওডারিতে। আমরা যেহেতু বালি পাস ক্রস করার পারমিশন পাইনি, তো ওই জন্য আমরা আজকে ওডারিতে না থেকে আপার ওডারিতে যাব, যার দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটার কভার করব আমরা অলমোস্ট 5 ঘন্টায়। এখানকার অল্টিটিউড আছে 13,100, এখানকার অল্টিটিউড 11,800, আপার ওডারির মোটামুটি 13,500। তো এই আমাদের আজকের প্ল্যান। রাস্তা আজকে পুরোটাই স্টিপ, বুঝতেই পারা যাচ্ছে। 5.5 কিলোমিটার চড়াই, 5.5 কিলোমিটার রাস্তা আমাদের কভার করতে হবে, এবং সেই ডিস্টেন্সের মধ্যে আমাদের প্রায় 2,500 ফিট কভার করবো, আমরা অল্টিটিউড গেইন করবো। সুতরাং বোঝা যাচ্ছে রাস্তা পুরোটাই স্টিপ, এবং আমাদের নদী পেরিয়ে যেতে হবে। ওটারিতে গিয়ে আমরা হয়তো আমরা বরফও পেতে পারি। তো দেখা যাক। চলো, এই হচ্ছে ব্যাপার। আর পারমিশনটা না পাওয়ার সব থেকে বড় কারণ হলো এই সহস্রতালে যে ঘটনাটা ঘটেছিল, সেই কারণেই পারমিশন বন্ধ করে দিয়েছে। কি ঘটেছিল? কি হয়েছিল দাদা? কি হয়েছিল? কি 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 মারা গেছিল। কি কি তো যাই হোক, এই ছিল ব্যাপার, বাকিটা রাস্তায় যেতে। এই হলো সেই পাতলা ব্রিজটা যেটা পার হয়ে আমাদের যেতে হবে। তো গাইড এখানে দড়ি লাগাচ্ছে, দেখা যাক কিভাবে এটা পার হওয়া যায়, কারণ এইটা আপ অ্যান্ড ডাউন আছে এই জায়গাটা, তো এটা পার করা একটু রিস্কি। নেক্সট আমি এ ভাই, মাই গড, বহুত রিস্ক। দেখলে তোমরা যে কতটা রিস্কি এইটা। উজ্জ্বলটা জাস্ট ওই পারে গেল, ব্যাগ মোবাইল সব ভিজে গেছে জাস্ট এইটাকে ক্রস করার সময়। খুব রিস্কি, মানে এখানে যতটা কেয়ারফুল হয়ে চলা সম্ভব ততটা কেয়ারফুল হয়ে যেতে হবে। দেখতে দেখতে চলে এলো আমার টার্ন। এবারে মজার বিষয়টা যেটা হচ্ছে, আমার পার করার সময় তোমরা দেখবে সবার পিঠে কিন্তু ব্যাগ ছিল না, বাট আমার পার করার সময় আমার পিঠে আমার ব্যাগ ছিল। আমি এই জিনিসটা মেনটেন করি যে আমি যে যতগুলো জিনিস ক্যারি করছি সেটা রেসপন্সিবিলিটি আমার, কিন্তু রেসপন্সিবিলিটি এইরকমভাবে নিতে হবে আমি ভাবিনি, কারণ আমার ব্যাগে প্রায় 7খানা পাওয়ার ব্যাঙ্ক, আমার 2টো মোবাইল, একটা EMI চলছে। সো আমার মাথায় কত কিছু চলছিল, আমি একটা জায়গায় থেমে গেছিলাম। তারপর ভাবলাম যে না, কনসেন্ট্রেট করো আর পার করো এটাকে, কারণ পা যদি একটু এদিক ওদিক হয় সব শেষ। মোবাইল ফোন, ট্রাইপড এগুলো তো পরের কথা, আমার পাও ভাঙতে পারে, আমার মাথাও ফাটতে পারে, যে কোনো রকমের বাজে পরিস্থিতি তৈরি হতে পারতো। জাস্ট আমি ক্রস করে এলাম, তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক কতটা অ্যাডভেঞ্চারাস ছিল এই পুরো ব্যাপারটা। দেখতে পাচ্ছ কিভাবে পার হচ্ছে এখান থেকে, এবং নদীর স্রোতটা দেখো নিচে যাচ্ছে।
যেমন রিস্ক তেমন অ্যাডভেঞ্চার, আলাদাই লেভেলের একটা এক্সপিরিয়েন্স ছিল এটা ক্রস করা। কারণ এই যে জায়গাটা তোমরা দেখছো, যেখানে একটা সবুজ তৈরি দেখা যাচ্ছে, এই জায়গাটার পর পুরোটা প্রায় 1 ফিটের মতো ডিস্টেন্স হয়ে যাচ্ছে, যে লাইক একটা পা উপরে একটা পা নিচে, ওই জায়গাটা প্রচণ্ড ডিসব্যালেন্স। এবং নিচে একটা বড় পাথর আছে যে ওখান দিয়ে পড়লে মানে যাতা হতে পারে। উজ্জ্বলদা পড়েছে, কিছু হয়নি যদিও বা, বাট উজ্জ্বলদা আবার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যে সেই লেভেলের মজা হয়েছে। বাট যাই হোক, এরকম আস্তে আস্তে পায়ে হেঁটে পার হতে হচ্ছে এই জায়গাটা, আর উনি সাকসেসফুল পেরিয়েও গেছেন। সেই হচ্ছে ব্যাপার, মানে ডে 4 এর স্টার্টিংটাই মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার। তোমাদের হয়তো এই মোবাইল স্ক্রিনে দেখে ব্যাপারটা খুব ইজি মনে হতে পারে, বাট বিষয়টা সত্যিই কিন্তু খুব টাফ ছিল। কারণ দুখানা পাতলা গুড়ি যেটা কন্টিনিউ নড়ছিল, সত্যিই টাফ ছিল। কেমন লাগছে পেরিয়ে এসে? হেভি টাফ, হেভি রিস্ক। উজ্জ্বলদা তো পুরো ভিজে গেছে। ও বিশাল মস্তি লেগেছে, বিশাল মস্তি, ট্রু অ্যাডভেঞ্চার। ও বালি পাস ট্রেক ডে 4 প্রতিনিয়ত শুধু আমায় না, আমাদের সবাইকে মুগ্ধ করে দিচ্ছে এই অসাধারণ দৃশ্য দিয়ে, মানে যেন হাতে আঁকা। ও কি অপূর্ব ভিউ। অনেক 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 চড়াই করার পর পৌঁছে গেছি অনেকটা ওপরে। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্প। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ওটারই বেস ক্যাম্পে। এইটা হলো আমাদের ক্যাম্প, অ্যান্ড কালকে আমাদের ওই পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করে যেটা ঘটলো তোমার সঙ্গে। আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো কিছু নেই, ঠিক আছে। খুব ভালোভাবে হেঁটে এসেছি, শুধু একটু নদীটা পার করার সময় একটু পড়ে গেছিলাম, ঠিক আছে। পড়ে গিয়ে চানটা হয়ে গেছে, 4 দিন ধরে চান করিনি, চানটা হয়ে গেছে, শুধু সাবানটা ছিল না, সাবান মাখাটা হয়নি, বাকি সব হয়ে গেছে আমার। ভিডিও স্টার্টিংয়ে তোমরা দেখলে যে পুরো চুপুস করে উঠলো, ওটা দেখে আবার পিলে চমকে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ বালিপাস ট্রেক ডে 5, এখন বাজে রাত 3টে। এখন আছি আমরা ওডারিতে, এবং এখান থেকে যাবো আমরা সামিট করতে। আপ ডাউন মিলিয়ে প্রায় 11 কিলোমিটার মতো রাস্তা আছে। তো এরকম একটা ওয়েদার কন্ডিশন, আকাশ খুব ক্লিয়ার আছে, কিন্তু জানি না এতটাই স্টিপ রোড, জানি না কতটুকু আমি ভিডিওতে দেখাতে পারবো। যতটুকুনি সম্ভব আমি দেখাবো, তাহলে বাকিটা আসার সময়ই কভার করবো। এই হচ্ছে ব্যাপার, বাকিটা যেতে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদের বাকি মেম্বাররা এগিয়ে আসছে, অ্যান্ড আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পুরো জমে থাকা গ্লেশিয়ার। আমাদের বাকি মেম্বাররা আসছে, এবং আমাদের এই পথ ধরে গ্লেশিয়ারের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ওই উপরে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, সেই পাহাড়ের ওপারে যেতে হবে। এগুলো তোমরা এখন কিছুই দেখতে পাবে না, যখন আমি ফিরবো, ফেরার সময় এগুলো আমি সবটা কভার করবো। জানি না তোমরা ঠিকভাবে বুঝতে পারবে কি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরো গ্লেশিয়ারের উপরে, আমাদের বাকি মেম্বাররা হেঁটে হেঁটে আসছে। এতটা খাড়াই এই জায়গাটা, উঠতে রীতিমতো কষ্ট হচ্ছে, এবং যদি পা ফলস করে একদম নিচে। দিনের আলো ফুটেই গেছে একদম, আর সামনে তোমরা যে রিজ লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন বরাবর আমাদের এগিয়ে যেতে হবে বেস ক্যাম্পের থেকে। সামনে থেকে গ্লেশিয়ারের অসম্ভব ঠান্ডা হাওয়া আছড়ে পড়ছে ওর মুখে, বাট এই অসাধারণ একটা ওয়েদার, আকাশ পুরো পরিষ্কার, এই গোটা জার্নিটার একটা আলাদা মাত্রা যোগ করে দিচ্ছে। ফাইনালি অনেকটা কষ্ট করার পর একটা লাইন ক্রস করতে পেরেছি। ওই যে দূরে দেখছো হেঁটে হেঁটে আসছে আমাদের বাকি গ্রুপ মেম্বার, অ্যান্ড আরও একটা অপেক্ষা করছে আমাদের জন্য। দেখে মনে হচ্ছে না খুব ফ্ল্যাট, বাট একদমই না, এটাও খাড়াই একদম। তো ফাইনালি অনেক চড়াই কমপ্লিট করার পর আমরা চলে এসেছি বেস ক্যাম্পে, অ্যান্ড ওই যে উপরে লাইনটা দেখছো, ওখানে আমাদের সাবমিট করতে যেতে হবে। বাট তার আগে এইটা পড়তে হবে, নাহলে এর উপরে চলা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জুতোটা পরা সুবিধা এটাই। পাস ফিট করার কোনো চান্সেস নেই, এই কারণে এটা পড়া হয়। আইস ফিল্ডের ওপরে হাঁটা এবং মরুভূমিতে হাঁটা দুটো প্রায় একই জিনিস, খালি পার্থক্য এটাই, একটায় গরম এবং অন্যটায় ঠান্ডা। তুমি তোমার চোখ দিয়ে কখনো বুঝতে পারবে না যে তোমাকে ঠিক কতটা দূরে যেতে হবে। তুমি সামনেই দেখতে পাচ্ছ যে হ্যাঁ অত দূর অব্দি আমায় যেতে হবে, কিন্তু এর মাঝখানে যে কত কিলোমিটার লুকিয়ে আছে সেটা চোখ দিয়ে মাপা অসম্ভব প্রায়। এই হলো পুরো আইস ফিল্ডটা,
সামনে স্বর্গরোহিণী এবং বাকিরা হেঁটে হেঁটে আসছে। জাস্ট আলাদাই লেভেলের একটা এক্সপিরিয়েন্স এবং অ্যাডভেঞ্চার, যেটা কখনো ভোলার মতো নয়। চলেই এসছি, আর একটুখানি বাকি। এই জিনিসটার কথা আমি বলছিলাম, একটু পায়ের দিকে দেখি উজ্জ্বলদা, যে আইস ফিল্ডে হাঁটা কেন এতটা টাফ। এই যে আমাদের নিচে যে ইয়েটা দেওয়া থাকে, স্পাইকগুলো আমরা লাগিয়েছি, সেগুলো পুরো বিথে যায়, যেটা নর্মালি হাঁটার সময় হয় না। প্রত্যেকটা স্টেপে দেয় এটাকে টেনে আবার তুলতে হয় আলাদা করে, তো এই কারণে পায়ের একটু বেশি স্ট্রেংথ লাগে। ভয়ঙ্কর লেভেলের খাড়াই এই জায়গাটা। উফ, পা কোনোরকমভাবে গ্রিপ করা যাচ্ছে না। অসম্ভব লেভেলের চড়াই জায়গাটা, অসম্ভব লেভেলের চড়াই। এই দেখো, উফ, সেই লেভেলের খাড়াই একদম। পা গ্রিপ করা লিটারালি ইম্পসিবল হয়ে যাচ্ছে। উফ, পুরো আইস ফিল্ড। প্রচুর 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 চড়াই। আমার পিছনে যেটা দেখছো, লিটারালি প্রচুর খাড়াই জায়গাটা। অ্যান্ড প্রায় 85% বা 90% বলতে পারো চলে এসেছি। ওই দূরেরটা হলো পিক, ওখানেই যেতে হবে। রাস্তা দেখা যাচ্ছে। বরফের ওপর দিয়ে চলা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কজ রোদের টেম্পারেচার একটু বেড়ে গেছে এবং আইস মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। সো হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। এবং বাকি মেম্বারদের দেখো, প্রচুর খাড়াই এই রাস্তাটা। আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা সাবমিট করবে তারা যত পারবে আর্লি মর্নিং বেরোবে, না হলে প্রচুর বার পা ফলস খাবে। সেই দূরের আইস ফিল্ড ক্রস করে, বোল্ডার জোন ক্রস করে ফাইনালি আমি চলে এসেছি ওপরে। আর এখান দিয়ে ভিউটা দেখো তোমরা, ওফ ভাই সাহ। আর একটু বাকি, ওই যে আর একটু বাকি, ওই জায়গাটা একটু টাফ। এই যে আমি রিজ লাইন বরাবর হেঁটে চলেছিলাম, আমার ডান দিক এবং বাঁ দিক দুদিকেই সেই অর্থে কিছু ছিল না। ভিডিওতে দেখে মনে হতে পারে যে অনেকটা স্পেস আছে, বাট এটা ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য। বাট সেই অর্থে ওখানে কোনো স্পেসই ছিল না। আর যেহেতু রোদের তাপ বেড়ে গেছিলো, আইস মেল্ট হওয়া শুরু হয়ে গেছিলো। জানি না কতটা ঠিকভাবে করতে পারবো, কারণ এই জায়গাটা খুব রিস্কি। এই দেখো, এদিকেও খাদ এবং এদিকেও। তো দেখা যাক কতটুকুনি কি করতে পারি। হ্যাঁ, বড্ড চ্যালেঞ্জিং ছিল এই জায়গাটা, কারণ আমার পিঠে ছিল ব্যাগ, আমার এক হাতে ট্রাইপড, তাতে ফোন লাগানো যে ভিডিওটা তোমরা দেখছো, অন্য হাতে স্টিক, এবং সেই স্টিকের সঙ্গেই দড়িটাকে পেঁচিয়ে নিয়ে আমি হেঁটে চলেছিলাম ওপর দিকে। মারাত্মক রিস্ক। আমার এক হাতে রোপ ধরে আছে আমি ব্যালেন্স হিসেবে, প্রচুর রিস্ক। তোমাদের একটা মজার ঘটনা বলি, যখন আমরা হাই অল্টিটিউড ট্রেক করি সেই সময় উপরে অক্সিজেন লেভেল অনেকটাই কম থাকে, সেক্ষেত্রে ব্রেন অবধি অক্সিজেন কিন্তু খুব কম পৌঁছয়। এবার যেহেতু ব্রেন অবধি অক্সিজেন কম পৌঁছয়, সেক্ষেত্রে ব্রেনের মাল্টিটাস্কিং করার ক্ষমতাটা একটু কমে যায়। আমার সঙ্গেও তাই হয়েছিল, কারণ আমি প্রত্যেক দিন 3 ঘন্টা 4 ঘন্টা কন্টিনিউ আমি ভ্লগে বকতে থাকি, তো এক্ষেত্রে আমার ব্রেন অবধি অক্সিজেন কম পৌঁছয়। সেই জন্যই এইখানে দাঁড়িয়ে আমার মাথায় খালি একটা জিনিসই ফোকাস ছিল, যে আমাকে এনি হাউ এনি কস্ট ওপর অবধি পৌঁছতে হবে। আমার ক্যামেরা অ্যাঙ্গেল কী অবস্থায় আছে, আমার কী কী দেখানো দরকার, সেগুলো আমার মাথাতেই আসেনি। পরে আমি এগুলো রিয়েলাইজ করেছিলাম, এবং শুধু এটা এইবারে না, এটা অনেকবারই হয়েছে। আর এই জিনিসটা শুধু আমার একার সাথে না, এই জিনিসটা সবার সাথে হয়। এই কারণে তোমরা ট্রেকিংয়ের সেই অর্থে কোনো ব্লগ দেখতে পাবে না, যেগুলো দেখতে পারবে সেগুলো হলো ডকুমেন্টারি। কারণ এমন কিছু জায়গা আমাদের পেরোতে হয়, এমন কিছু পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়, যেখানে সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। বাট স্টিল আমি চেষ্টা করি যতটুকুনি দেখানো সম্ভব, নিজের লিমিট অবধি গিয়ে, সেটাই আমি করি। থ্যাঙ্কস ভাই, হেল্প করছে আমায় ওঠার জন্য। হ্যাঁ হ্যাঁ মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। এতদিন এত কষ্টের পর ফাইনালি আমি বালিপাস পিকে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় না যেভাবে আমি তোমাদের ভিডিও করে দেখালাম, এরকম লাইভ রিস্ক নিয়ে কেউ এই রিজ লাইনে ভিডিও করে এখনো অবধি তোমাদের দেখিয়েছে। অন্তত আমি তো দেখিনি। পুরো খাড়াই, সেখান থেকে
ভিডিও করা, এক হাতে রোপ ধরা, স্টিক ধরা, পিঠে ব্যাগ, ঠান্ডা হাওয়া মেনটেন করা খুব ডিফিকাল্ট ছিল। সো দেখতে পাচ্ছ তোমরা, চলে এসেছি একদম বালিপাস পিকে। আমি ব্যাক ক্যামেরাটা অন করে পুরো 360 ডিগ্রি ভিউ তোমাদের দেখাচ্ছি। সো নাও এনজয় করো 360 ডিগ্রি ভিউ বালিপাস টপের একদম ওপর থেকে। উফ, সামনে পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে এবং বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে স্বর্গরোহিণী। অ্যান্ড ভিউ জাস্ট নেক্সট লেভেলের। আমি যখন উঠছিলাম তখন হয়তো তোমরা বুঝতে পারোনি যে রিজ লাইনটা ঠিক কতটা খাড়াই। এবারে তোমরা দেখে নাও যে রিজ লাইনটা অ্যাকচুয়ালি কতটা খাড়াই। হর হর মহাদেব, কাম ডিডা, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন উজ্জ্বলা। 5-6 দিন ধরে কষ্টকর এবং একই সঙ্গে অ্যাডভেঞ্চারাস একটা জার্নি করার পর যখন চোখের সামনে এরকম একটা ভিউ দেখতে পাই, তখন মনে হয় যে না, কিছু একটা করলাম, কষ্ট করাটা সার্থক। আর এখানে দাঁড়িয়ে যদি ইন্ডিয়ার ফ্ল্যাগ না ওড়াতে পারলাম তাহলে কি করলাম। জানি 16,240 ফিট হয়তো অনেক পাহাড়ের থেকেও কম হাইট, বাট স্টিল আমার জীবনের বেস্ট মোমেন্টগুলোর মধ্যে এইটা একটা। হয়তো আগামী দিনে উচ্চতা আরও বাড়তে থাকবে, কিন্তু প্রত্যেকটা উচ্চতায় পৌঁছানোর যে গল্পটা, সেটা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে আমার জীবনের সঙ্গে, কারণ এই জার্নিটা সম্পূর্ণ আমার। হ্যালো এভরিওয়ান, সো নাও 5 দিনের টানা হাঁটার পর এই মুহূর্তে আছি আমি বালিপাস পিকে, অল্টিটিউড 16,240 ফিট। এই 5 দিনে প্রচুর অ্যাডভেঞ্চার ছিল, প্রচুর থ্রিল ছিল, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট সেই লেভেলের একটা ভিউ। আর এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে যে এরকম একটা সুন্দর ওয়েদার পাবো। তো এই গোটা 5 দিনের জার্নিতে প্রচুর অ্যাডভেঞ্চার আছে, প্রচুর থ্রিল আছে, প্রচুর মজা আছে। তো তোমরা যারা আমার ব্লগ দেখো বা দেখতে ভালোবাসো বা ডেইলি বেসিস ফলো করো, পুরো এপিসোড ওয়াইজ বালিপাসের ব্লগ করা আছে, গিয়ে দেখো, প্রচুর অ্যাডভেঞ্চার আছে। আর আমি তোমাদের একবার 360 ডিগ্রি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইদিকে হলো, এটা হলো স্বর্গরোহিণী এবং তার পুরো রেঞ্জ আলাদাই। এই নিচটা দেখো তোমরা, নিচটা পুরো আইস ফিল্ড, এটা ক্রস করে আমাদের আসতে হয়েছে। অ্যান্ড ওই যে সব থেকে ডেঞ্জার পার্ট, বোল্ডার জোন, ওটা ক্রস করে আমাদের আসতে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, এই ছিল আপাতত জার্নি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জার্নিতে। সো আপাতত তোমরা এই এন্টায়ার বালিপাস জার্নি এনজয় করো, আর আমি এনজয় করি ভিউটা। জাস্ট এখনই রিজ লাইন ক্রস করে আমরা নেমে এলাম। একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম আমরা, এবং সেটা বাঁচালো ডিডিদা। পড়ে যাচ্ছিল একজন, মানে ওই আর কি ঠিক সময়ে ঠিকভাবে হাতটা ধরে নিয়েছিল বলে, নাহলে ওই যে জায়গাটা তোমরা দেখছো ওইখান দিয়ে পুরো খুব বাজে দুর্ঘটনা ঘটতে পারতো। বাট ওঠার সময় যতটা না টাফ লেগেছিল, নামার সময় তার থেকেও বেশি ভয়ঙ্কর। আর তার মধ্যে স্নো মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, সো পরিস্থিতি আরও ভয়ঙ্কর। এই যে বোল্ডার জোনটা যেটা তোমরা ওঠার সময় দেখেছিলে, এটা চড়াটা যতটাই ডিফিকাল্ট, নামাটাও তার থেকে বেশি ডিফিকাল্ট। কারণ পুরো আলগা ঝুড়ো পাথরে ভর্তি, একটা যদি ওপর থেকে পাথর পড়ে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এবং তার মধ্যে আইস মেল্ট হচ্ছে, মাটি ভিজে গেছে, তো পাথর আরও লুজ হয়ে গেছে। এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে, দেখা যাক কী হয়। রেডি?
हाँ कि देखा ओ भाई सेरा एक्सपीरियंस ओ हाँ সাকসেসফুলি সাবমিট করার পর এরকম একটা দুটো স্লাইড মারাই যায়, কিন্তু স্লাইড মারার আগে ভেরিফাই করে নিতে হবে আইস ফিল্ডটাকে, কারণ মাঝখানে যদি একটাও হিডেন বোল্ডার থাকে পা, হাঁটু, মাথা যে কোনো কিছু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। বাট স্টিল এটা একটা বেশ অ্যাডভেঞ্চারাস রাইড বলতে পারো তোমরা। এটা বালিপাসে করা যায়, এটা বুরান ঘাটিতে করা যায়, বাট অবভিয়াসলি আগে দেখে নিতে হবে যে জায়গাটা কীরকম। জাস্ট নেমে এলাম বালিপাস বেস ক্যাম্পে। এই যে বালিপাস বেস ক্যাম্প, অ্যান্ড পিছনে ওয়েদারটা দেখো জাস্ট তোমরা, পুরো ঘন কালো মেঘ এসছে। খারাপ পরিস্থিতি হতে পারে যে কোনো মুহূর্তে। আমি সবাইকে রেকমেন্ড করব যারা বালিপাস করবে ভাবছো, দেখো বিউটি তো আছেই, নো ডাউট বিউটি আছে, কিন্তু বিউটির প্রেমে পড়ে না এসে আগে যদি তোমাদের প্রিভিয়াস ট্রেক এক্সপিরিয়েন্স থাকে তবেই এসো। এবার প্রিভিয়াস ট্রেক এক্সপিরিয়েন্স মানে আমি বলতে চাইছি লাইক মডারেট বা মডারেট টু ডিফিকাল্ট যদি ট্রেক করে থাকো এর আগে তবেই বালিপাসে এসো, নাহলে কিন্তু খুব রিস্কি ট্রেক এটা। কারণ ওই যে ট্রেলটা আছে যখন আমরা একদম উপরে মানে সাবমিটের সময়, ওটা কিন্তু খুব রিস্কি, ওখানে খুব বাজে পরিস্থিতি তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে। সো এই জিনিসটা একটুখানি মাথায় নিয়ে চলবে তোমরা, যদি বালিপাস করার হয় তাহলে এর আগে 2-3টি মডারেট বা মডারেট টু ডিফিকাল্ট ট্রেক যেন করা হয়ে থাকে, নাহলে বিপদে পড়তে পারো। সবসময় জেনে রাখবে কোথাও যাওয়ার থেকে ফিরে আসাটা আরও বেশি টাফ হয়, কারণ যত বেলা বাড়ে আইস তত মেল্ট হয়। দেখলে অন্তিদির পাটা কীরকমভাবে ঢুকে গেল, এটা জাস্ট হাঁটু অবধি গেছে, কিছু কিছু ক্ষেত্রে এটা কোমর অবধিও হতে পারে, বা তুমি পুরো ওর ভেতরে হারিয়েও যেতে পারো। দেখো যেহেতু আমরা পারমিশন পাইনি, কারণ সহস্রতলে যে ঘটনাটা ঘটেছিল তার কারণে আমরা পারমিশন পাইনি, সেই কারণে আমাদের সেম রুটেই ব্যাক করতে হচ্ছে। তো যেই রুটটা তোমরা সকালবেলা দেখেছিলে যে খুব ডিফিকাল্ট, যেটা আমি ভিডিওতে বলছিলাম যে এই রিচ লাইনগুলো বা ট্রেলগুলো প্রচণ্ড ডিফিকাল্ট, আর যখন আমি এখন নামছি এটা প্রচণ্ড ভয়ঙ্কর এবং ভয়ানক। একটুও ভয় দেখাচ্ছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। যে কটা মানুষ নামছে সেজনের অবস্থা খারাপ, কারণ রাস্তায় পুরো ঝুড়ো পাথরে ভর্তি আর ধুলো, আর প্যাসেজটুকুনি তোমরা দেখো খালি, আমি দাঁড়িয়ে আছি তোমরা বুঝতে পারছো, জাস্ট এইটুকুনি। আর আমার দুপাশেই গ্লেশিয়ার এবং অনেকটা গভীর ঘাট। সো বুঝতেই পারছো সিনারিও। কিছুক্ষণ আগেই নেমে আসলাম ওডারিতে, প্রচণ্ড কষ্টদায়ক একটা জার্নি ছিল, অ্যাডভেঞ্চারও ছিল। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, বালিপাস ট্রেক এখানেই এন্ড। বাট তোমরা যারা বালিপাস করে ভাবছো, এর আগে যারা তোমরা মডারেট বা ডিফিকাল্ট লেভেলের ট্রেক করেছো তারাই কিন্তু এই ট্রেকগুলো করবে বা এই ট্রেকটা করার কথা ভাববে। প্রচুর ডিফিকাল্ট, প্রচুর ট্রিকি পার্ট আছে এবং ডেথ রেটও অনেকটা হাই। আমি এক্ষুনি শুনলাম একটু আগে, মানে নাবার সময়, যে পরশু দিনও একজন মারা গেছে। সো বি কেয়ারফুল। দেখো প্রকৃতি ভালো লাগবে সেটাই স্বাভাবিক, ভিউও খুব সুন্দর, আমার পিছনে তোমরা এখনও দেখতে পাচ্ছ। বাট সবথেকে আগে জীবন, যদি উইদাউট প্রিপারেশন এখানে আসো বিপদে পড়তে পারো। তো এই হচ্ছে টোটাল গল্প, আজকে ভিডিও এখানেই। অ্যান্ড কালকে একটা নতুন ট্রেক আছে ফেরার সময়। কালকে আমরা এখান থেকে ওটারি থেকে দেবসু বুগিয়াল অবধি যাবো, ওটাও বেশ সুন্দর একটা ট্রেক, তো ওটার আমি একটা আলাদাভাবে ভিডিও করে দেবো, দেখো ওটাও ভালো লাগবে আশা করি। চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়।